হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেইগুলো নিয়ে। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি বোটানি নিয়ে কথাবার্তা বলেছি, সেখানে যত গুরুত্বপূর্ণ ছক আছে, যত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। এর পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে সেগুলো তোমার সাথে শেয়ার করেছি, যেগুলো তোমরা ফলো করলে বোটানিতে ভালো রেজাল্ট করতে পারবা। এবং সেখানে আমি বলেছিলাম তোমরা এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাও তা কমেন্টে জানাতে, পাশাপাশি তোমার টেলিগ্রাম গ্রুপে জানাতে। সো তোমরা অনেকেই ফিজিক্স এবং কেমিস্ট্রির কথা বলছো, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। তো এই জন্য হচ্ছে আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র যেটা আছে সেইখানে হচ্ছে যত ইম্পর্টেন্ট আর কি তথ্যগুলো আছে, কারণ হচ্ছে ফিজিক্সে তো খুব একটা ছক নাই। তো এই জন্য হচ্ছে যত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে প্লাস যত গুরুত্বপূর্ণ টপিক আছে প্রতিটা অধ্যায়, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো আশা করি তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে একটা ধারণা পাবা যে কোনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি কিন্তু এই ক্লাসে পরে আমার যে পিডিএফটা আছে, পিডিএফটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দেবো, এবং তার লিঙ্ক হচ্ছে আমি পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিবা এবং এই হচ্ছে পিডিএফটা দেখে তোমার বইয়ে দাগায় রাখবা। কারণ যখন তুমি হচ্ছে লাস্ট মোমেন্টে রিভিশন দিবা, রিভিশন দেওয়ার সময় এই টপিকগুলো আগে পড়বা। কারণ যখন আমরা প্রথমে পড়ি তখন আমাদের কিন্তু পড়াটা খুব ভালো হয়। এরপরে যখন আমাদের হচ্ছে অনেক পড়া হয়েছে তখন মানে খুব একটা মনোযোগ কিন্তু থাকে না। সো এই জন্য প্রথমে যখন পড়া শুরু করবা তখন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক দিয়ে শুরু করবা। একটা অধ্যায় প্রথম থেকে শুরু করতে এমন কোনো কথা নাই। একটা অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটাতে আগে শুরু করলা, এরপর ধীরে 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 সব টপিক পড়লা। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, ধরো তোমার পরীক্ষার আগে 30 মিনিট সময় আছে, তখন তুমি যদি পড়ো তাহলে এই টপিকগুলোই পড়বা, কারণ এই টপিকগুলো থেকে 80% হচ্ছে আমাদের কোশ্চেন আসবে, আর 20% কোশ্চেন এর বাইরে থেকে আসবে। সো এই জন্য খুব তোমাদের গুরুত্ব সহকারে পড়তে বলবো এই টপিকগুলো। তো আশা করি তোমরা পড়বা। তো চলো আর সময় নষ্ট না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক। এবং আরেকটা কথা বলে রাখি, আমি মূলত যেহেতু সম্পূর্ণ বইয়ের টপিক, তো এই জন্য আমি জাস্ট টপিকগুলো বলবো এবং হালকা পাতলা কথাবার্তা বলবো। প্রত্যেকটা টপিক সম্পর্কে আমি ডিটেলসে কথা বলবো না, কারণ অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যা তোমাদের জন্য আর কি দেখা সমস্যা হবে। অত বড় ভিডিও আসলে দেখার এখন সময় নাই। ওকে, তাহলে হচ্ছে আমি আমার ভিডিওটা শুরু করে দিই। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমরা ভৌত জগত পরিমাপ, যেটা আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার, সেটা নিয়ে আলোচনা করি। সো এই অধ্যায় প্রথমে আমাদেরকে মূলত জানতে হবে কোনটা, এই যে বিভিন্ন ধরনের ত্রুটি আছে, এই ত্রুটি সম্পর্কে আমাদের হচ্ছে জানতে হবে। সো কয় ধরনের ত্রুটি আছে দেখো, এখানে আমাদের 5 ধরনের ত্রুটির কথা বলা হয়েছে, যে যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ ত্রুটি, এলোমেলো ত্রুটি, পুনরাবৃত্তি ত্রুটি এবং হচ্ছে লঘিষ্ঠ গণন। সো আমাদের এই 5 ধরনের ত্রুটি সম্পর্কে পড়তে হবে, এর পাশাপাশি এদের উদাহরণ সম্পর্কে জানতে হবে। যেমন আমি হচ্ছে এখানে যে যান্ত্রিক ত্রুটি ছিল এখানে পলাশ দিয়ে মনে রাখতাম, পদে হচ্ছে পিছট ত্রুটি, লেভেল ত্রুটি এবং হচ্ছে শূন্য ত্রুটি। সো এরকম প্রত্যেকটা ত্রুটির যে উদাহরণগুলো আছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এই অধ্যায়ে খুব একটা প্রশ্ন আসলে আসে না, বাট তারপরে আর কি এভাবে পড়ে রাখার চেষ্টা করবা। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ে কিছু একক আছে, দূরত্বের একক আছে, সময়ের একক আছে, বিভিন্ন ধরনের একক আছে। তো তার ভিতরে আমাদের দূরত্বের এককগুলো গুরুত্বপূর্ণ, তবে দূরত্বের বা সব একক কিন্তু গুরুত্বপূর্ণ না। যেমন এখানে অনেকগুলো একক আছে, বাট সবগুলো তোমাদের পড়তে হবে না, ভয় খাওয়ার কোনো কারণ আসলে নাই। সো এখানে প্রথম এককটা পড়তে পারো যে 1 ফার্মি ইকুয়ালস টু 10⁻13 সেন্টিমিটার, এটা পড়তে পারো। এর পাশাপাশি যদি বলি তাহলে হচ্ছে আমাদের এখানে যে আলোকবর্ষ যা আছে এটা হচ্ছে পড়তে পারো, বা লাইট ইয়ার। তো 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.46 × 10⁻15 মিটার। এবং এইটা দেখো মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2020-21 এবং 17-18-তে আসছিল। এবং এইটা কিন্তু আরেকটা কথা বলে রাখি, এটা যেহেতু আমার 1 বছর আগের পুরাতন বই, সো এখানে নতুন অ্যাড করা নাই। সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 24-25-এও কিন্তু এখান থেকে কোশ্চেন আসছিল। তার মানে দেখো ডেন্টালে যেটা আসতেছে সেটা কিন্তু মেডিকেলও রিপিট হচ্ছে। সো এই জন্য ডেন্টালের প্রশ্নগুলো যেমন পড়তে হবে, মেডিকেলের প্রশ্নগুলো পড়তে হবে, কারণ যেহেতু দুইটাই স্বাস্থ্য দপ্তর থেকে প্রশ্নগুলো বানানো হয়। সো দুটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ওকে, সো এটা পড়বা। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের এই আলোকবর্ষ কিন্তু সময়ের একক না, এটা কিন্তু হচ্ছে আমাদের দূরত্বের একক। সো এটা মনে রাখো, এটা কিন্তু দেখা যাচ্ছে যে আসতেই পারে যে আলোকবর্ষ কিসের একক। সো অনেকেই মনে করবা যে আলোকবর্ষ বছর আছে মানে তো সময়ের একক, বাট না, এটা কিন্তু আসলে দূরত্বের একক। ওকে, তাহলে আমাদের গেল। এরপরে যদি আমরা আসি তাহলে বলছে কি যে 1 পারসেক ইকুয়ালস টু 3.26 আলোকবর্ষ। অর্থাৎ আমাদের মূলত এখানে এই তিনটা একক সম্পর্কে জানতে হবে। 1 ফার্মি ইকুয়ালস টু 10⁻13 সেন্টিমিটার বা 10⁻15 মিটার। 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.46 × 10⁻15 মিটার। এবং 1 পারসেক ইকুয়ালস টু 3.26 আলোকবর্ষ। সো আমাদের এই তিনটা একক সম্পর্কে মানে মনে রাখতে হবে আর কি। অন্যগুলো দরকার নাই, মনে রাখাও সম্ভব না অন্যগুলো। সো এই তিনটা মনে রাখবে, তিনটা থেকে প্রশ্ন আসলে আসবে। ওকে, তাহলে এটা আমি বোঝাতে পেরেছি। সো এখন আমরা আসবো ভেক্টর, অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় দুইটা টপিক মোটামুটি পড়লে হয়ে যাবে। এর পাশে আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখবা এই অধ্যায়ে একটা বড় ছক আছে এবং সেখানে লেখা আছে বিভিন্ন মাত্রা, একক, এগুলো দেওয়া আছে। এবং এইগুলা এই অধ্যায় থেকে পড়া মানে পুরোটা বোকামি।
কারণ যখন তুমি প্রত্যেকটা অধ্যায় পড়বা, প্রত্যেকটা অধ্যায় যখন ধীরে 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 প্রত্যেকটা এককটা কেমনে আসলো, এই মাত্রাটা কেমনে আসলো, এগুলো পড়বা, তখন আর ধরো যে খুব ভালো মনে থাকবে, তখন খুব ভালো মনে থাকবে। বাট এখন যখন পড়বা আসলে মাথায় থাকবে না, কারণ এতগুলো একক যখন একসাথে পড়বা মাথায় আসলে থাকবে না কোনোটাই। সেই জন্য আমি সাজেস্ট করবো যে ওই যে প্রত্যেকটা অধ্যায় যখন পড়বা তখন সেই অধ্যায় রিলেটেড রাশিগুলোর একক এবং মাত্রা পড়বা, এছাড়া অন্য কোনো জায়গায় ওরকম মুখস্থ করার দরকার নাই। আর একক আর মাত্রা তো আসলে মুখস্থ করার দরকারও হয় না, এগুলো আসলে সূত্র থেকেই বের করা যায়। ওকে, তাহলে এটা আমাদের গেল। এখন আসি আমরা ভেক্টর রাশি নিয়ে। সো ভেক্টর যদি বলি তাহলে প্রথমে হচ্ছে আমাদের যে রাশি আছে দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে স্কেলার। সো এই দুইটা যে রাশি আছে তাদের উদাহরণগুলো আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের প্রথম একদম পেজ। সো এইগুলোর হচ্ছে আমাদের উদাহরণগুলো ভালোভাবে হচ্ছে আমাদের জানতে হবে। সো উদাহরণগুলো ভালোভাবে দেখবা যে কোনটা আমাদের ভেক্টর রাশি, কোনটা আমাদের স্কেলার রাশি। সো এখানে দেখবা যে মোটামুটি সব যেগুলো আছে সেগুলো সবগুলো তোমরা জানো যে এটা ভেক্টর, এটা স্কেলার, বাট দুই একটা হচ্ছে ব্যতিক্রম আছে। যেমন আমি যদি বলি, দেখো যে বৈদ্যুতিক বিভব, এটা কি রাশি? দেখো এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, বুঝছো? কিন্তু এটা কিন্তু আমরা আসলে সেভাবে কি ডিফাইন করতে পারতাম যে বৈদ্যুতিক বিভব একটা স্কেলার রাশি? আসলে আমার মনে হয় না সবাই এটা পারতো, বা পরীক্ষা হলে আসলে হঠাৎ করে কিন্তু সেটা পারা সম্ভব না, বা ভুল করার সম্ভাবনা বেশি থাকে। সো এই জন্য আনকমন জিনিসগুলো পড়ে রাখবা, যেটা আমি গত ভিডিওতে বলেছি। ওকে, তো এরপরে যদি আসি তাহলে যে বিশেষ ধরনের একটা ভেক্টর আছে, যেমন শূন্য ভেক্টর বা নাল ভেক্টর আছে, এছাড়া আছে বিপরীত ভেক্টর আছে, সদৃশ ভেক্টর আছে, তারপরে আছে হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর আছে, একক ভেক্টর আছে। তো যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টরের হচ্ছে আমাদের উদাহরণগুলো দেখবা এবং সেগুলো সম্পর্কে হালকা পাতলা তথ্য মনে রাখার চেষ্টা করবা, এখান থেকে হচ্ছে এমসিকিউ আসতে পারে। ওকে, সো এই বিশেষ ভেক্টরটাও পড়ে রাখবা। এরপরে যদি আমরা আসি তাহলে আরও কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো দুটা ভেক্টর যখন থাকে তখন তাদের মধ্যবর্তী কোণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। সো এই আলফার মান ধরো যে বিভিন্ন ভিন্ন 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 আলফা মানের জন্য আমাদের ভিন্ন ভিন্ন বিষয় প্রকাশ করে। যেমন দেখো বলছে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় সমান্তরাল। খুবই সহজ কিন্তু, বাট তারপরে একটু দেখে রাখবা। এবার কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হয় তাহলে কি বলছে, এদের লব্ধির মান প্রত্যেকটা ভেক্টরের সমান। ওকে, এবারে বলছে কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। সো এগুলো হালকাভাবে দেখে রাখবে, এগুলো আসলে জানি যে তোমরা এগুলো পারো, বাট তারপরে একটু দেখে রাখবে আর কি, সহজ জিনিস আসলে ভুল হয়ে যায়। ওকে, তো এরপরে যদি বলি যে দুটি দিক রাশি বা ভেক্টর রাশি হচ্ছে গুণফল, মানে হচ্ছে আমাদের এখানে স্কেলার গুণন এবং হচ্ছে ভেক্টর গুণন, এবং এই দুটো সম্পর্কে অল মানে সকল জিনিস মনে রাখবা, কোনটা বিনিময় সূত্র মেনে চলে, কোনটা বিনিময় সূত্র মেনে চলে না, কোনটা সংযোজন সূত্র মেনে চলে, কোনটা সংসূত্র মেনে চলে না, বা এদের ভেতরে কী কী ধরনের কমপ্লেক্সিটি হতে পারে বা সূত্রগুলো কি, এগুলো একটু দেখে রাখবা, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, সেটা হচ্ছে পড়বা। এরপর যদি আসি তাহলে আর গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, কার্ল এবং ডাইভারজেন্স, এবং এই তিনটার হচ্ছে আমাদের জানতে হবে কি, আমাদের হচ্ছে তাৎপর্য জানতে হবে, ভৌত তাৎপর্য, এটা কী জন্য ব্যবহার হয়, এর গুরুত্ব কী, এর দ্বারা কী প্রকাশ করে। সো এইগুলো আমাদের একটু জানতে হবে। তো আশা করি তোমরাও জানবা, এই যে গ্রেডিয়েন্ট, এখানে ডাইভারজেন্স আছে এবং এখানে হচ্ছে কার্ল আছে। সো এই তিনটা ভৌত গুরুত্ব তোমরা একটু বই থেকে পড়ে নিবা। ওকে, তো আশা করি আমাদের হচ্ছে ভেক্টর অধ্যায়টা বুঝতে পেরেছি। তাহলে আমাদের ভেক্টর অধ্যায় কি আছে, এখন আমরা পড়বো হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যা, অনেক বড় একটা চ্যাপ্টার এবং কিছু কিছু টপিক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, নিয়মিত প্রশ্ন আসে। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়, শুধু আমাদের এই অধ্যায় না, আমাদের পদার্থবিজ্ঞানে সব থেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ যে টপিক থাকে সেটা হচ্ছে আমাদের বলের প্রকারভেদ, এবং এইটা শুধু একটা অধ্যায়ের 3টা অধ্যায় আছে, এবং 3টা অধ্যায় এটা হচ্ছে গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ এইখান থেকে হচ্ছে আমাদের দেখো 4 ধরনের যে বল আছে, এই 4 ধরনের বল কোথা থেকে উৎপত্তি হয়, এদের যে বিনিময় যে হয়, যে কোন কণার মাধ্যমে বিনিময় হয়, এর পাশাপাশি এদের রেঞ্জ কত, একটা থেকে আরেকটা কত শক্তিশালী বা কত দুর্বল, এইগুলো প্রতিবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে এবং এটা অনেকবার প্রশ্ন আসছে। সো এই জন্য তোমরা এইটা খুব গুরুত্ব সহকারে পড়বা। দেখো এখানে তো অলরেডি লিখে রাখছে যে মেডিকেল অ্যাডমিশন 13-14, ডেন্টাল 20-21, বাট এরপরে যখন তোমরা বইয়ে এইগুলো সম্পর্কে বিস্তারিত পড়বা তখন তোমাকে আরও অনেক হচ্ছে প্রশ্ন আসছে। সো এই জন্য হচ্ছে এটা একটু ভালোভাবে পড়বা। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়, সেখানেও আছে, সেখানেও পড়বা, এখানেও পড়বা। ওকে, তো এরপর আমরা নিউটনের যে গতি 3টা সূত্র আছে সেই 3টা সূত্র সম্পর্কে জানতে হবে এবং 3টা সূত্রের গুরুত্ব কী সেটা আমাদের জানতে হবে। যেমন প্রথম সূত্রের সাহায্যে আমরা কী পাই, আমরা বলের সংজ্ঞা পাই। এরপর দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা কী পাই, দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে বলের মানটা বের করতে পারি, এফ ইকুয়ালস টু এম এ, এই যে সমীকরণটা, এই সমীকরণটা তো আমরা দ্বিতীয় সূত্র থেকে বের করতে পারি। ওকে, এটা আমরা জানতে পারি। এবং তৃতীয় সূত্র কি বলছে, যে বলের একটা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি, যে প্রত্যেক বলেরই একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে, অর্থাৎ যে বলগুলো আমাদের কি জোড়ায় জোড়ায় অবস্থান করে। সো এইটা আমরা জানতে পারি। সো এই 3টা সূত্র সম্পর্কে জানো এবং এদের গুরুত্ব সম্পর্কে একটু জানে রাখার চেষ্টা করবা। এরপরে আমাদের আছে কি, এরপরে আমাদের আছে হচ্ছে এখানে
দেখো নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আমরা যা জানতে পারলাম, যেমন কি বলছে যে বস্তুর ত্বরণ প্রদত্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ ইকুয়ালস টু যে এম এ আছে, এই এম এর সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারি। সো এগুলো হচ্ছে একটু দেখে রাখবা, দেখে রাখলে মোটামুটি হয়ে যাবে। এরপরে আছে, এটা তো আরও গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হচ্ছে বন্দুকের গুলি ছোড়া। অর্থাৎ আমাদের এখান থেকে বলবে যে একটা বন্দুক আছে, সেখানে হচ্ছে ধরো যে বুলেটের বেগ এত, বুলেটের ভর এত, বন্দুকের ভর এত, তাহলে এখন আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো, সেরকম আসবে। সো এটা খুবই সহজ একটা বিষয়। সো তোমরা হচ্ছে এটা, আমি যদি ক্লাস নেই তখন হচ্ছে এটা আসলে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবো, আমার এই অধ্যায়টা খুব ভালো লাগতো। তো এখন যেহেতু ক্লাস নিচ্ছি না, এইটা আসলে বোঝানো মনে নেওয়া উচিত হবে। তারপরে বলে রাখি, যখন হচ্ছে এরকম আসবে তখন হচ্ছে এতে এম ভি ইকুয়ালস টু হচ্ছে ছোটো হাতের এম এবং হচ্ছে এখানে ছোটো হাতের ভি দিবা। অর্থাৎ এখানে এম হচ্ছে আমাদের বন্দুকের ধরো ভর, বন্দুকের বেগ, এটা ধরো যে আমাদের হচ্ছে বুলেটের হচ্ছে ভর, বুলেটের হচ্ছে বেগ, সেখান থেকে তার ভিকে আলাদা করে রাখলাম, বা এখানে একটা মাইনাস দিতে হবে অবশ্যই। যদি পশ্চাৎ বেগ বলে আসলে মাইনাস দেওয়ার দরকার নাই, পশ্চাৎ বেগ মানে হচ্ছে মাইনাস বোঝায়। তো এখানে আমরা ফার্স্ট হচ্ছে এম থেকে পক্ষান্তর করে দিব, সো এম বি ভাগ হচ্ছে এম। সো এটা হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ। ওকে, ঠিক আছে। সো আমি অত ডিটেলসে না বুঝি, আর আমরা যেহেতু ভিডিও তো পারিও না ভাই, তো যা যা বললাম আসলে আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো এবার আমরা নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা যেটাতে, সেটা আমাদের একটু দেখতে হবে। কারণ যখন একটা বস্তু আমরা ধরো আমাদের আশেপাশে কীরকম, ধরো আমরা আশেপাশে যে গতিশীল বস্তুগুলো দেখি, এদের বেগ কত হয়? খুব বেশি কিন্তু হয় না, এই 80 কিলোমিটার/আওয়ার, 100 কিলোমিটার/আওয়ার, বা 200 কিলোমিটার/আওয়ার, বা 300 কিলোমিটার/আওয়ার, এরকমই তো হয় নাকি? এর তো বেশি কিছু হয় না। বাট একটা জিনিস চিন্তা করো, আলোর কথা চিন্তা করো। সো আলো কিন্তু অনেক দ্রুত যায়, তাই না? দেখো আমাদের সেই সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে মাত্র 8 মিনিট সময় লাগে, মানে কত 15 কোটি কিলোমিটার 8 মিনিটে অতিক্রম করে, মানে অনেক হিউজ একটা বেগ। সো এরকম আলোর বেগের কাছাকাছি যদি কোনো একটা বস্তু গতিশীল হয়, তখন আমাদের এই নিউটনের গতিসূত্রগুলো মানে না, তখন আমাদের আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি আছে সেটা হচ্ছে মানে। সো এটা একটা সীমাবদ্ধতা আছে, এছাড়া আরও বেশ কয়েকটা সীমাবদ্ধতা আছে, সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে পড়ে নিতে হবে। এখান থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসতে পারে, কারণ যেহেতু এবার হচ্ছে আমাদের সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আসবে, সো এই জন্য হচ্ছে এইখান থেকে আমাদের পড়তে হবে একটু। ওকে, তো এরপরে যদি আমরা আসি তাহলে জড়তার ভ্রামক সম্পর্কে। সো জড়তার ভ্রামক সম্পর্কে পড়তে হলে প্রথমে হচ্ছে আমাদের জড়তা ভ্রামকের একক সম্পর্কে জানতে হবে, মাত্রা সম্পর্কে জানতে হবে। আসলে মাত্রা এবং একক প্রত্যেকটা রাশির জন্য জানতে হবে, শুধু জড়তা ভ্রামক স্পেসিফিক বলবো না, সবগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং এখান থেকে দেখো 3বার প্রশ্ন আসছে। ওকে, সো এরপরে হচ্ছে লিফটের প্রতিক্রিয়া আছে, অর্থাৎ যখন একটা বস্তু লিফট থেকে উপরে উঠবে তখন কী হবে, যখন নিচে নামবে তখন কী হবে, যখন লিফটটা হচ্ছে ছিঁড়ে যাবে তখন কী হবে। সো এই 3টা কন্ডিশন আছে। সো এই 3টা কন্ডিশন সম্পর্কে আমাদের জানতে হবে, এই সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো এটা বইয়ে খুব সুন্দর ব্যাখ্যা করা আছে, ইসাক স্যারের বই, সেখান থেকে তোমরা দেখে নিবা। ওকে, তো এবারে চক্রগতি ব্যাসার্ধ আছে, অর্থাৎ আমরা যখন জড়তা ভ্রামক পড়বো তখন দেখবে মোস্ট অফ দ্য টাইম বলবে চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করো। তো চক্রগতি ব্যাসার্ধের সূত্রটা আছে জড়তা ভ্রামকের সাথে, সো সেটা একটু দেখে নিবা, দেখে নিলে আমাদের হচ্ছে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং সূত্রটাও একটু দেখে নিবা। ওকে, এরপরে আমাদের আরও একটা ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে আমাদের সংঘর্ষ। সংঘর্ষ কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো আমাদের হচ্ছে এই দুইটা সংঘর্ষ, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ এবং হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো কন্ডিশনগুলো কি, কখন একটা সংঘর্ষ স্থিতিস্থাপক হবে, কখন সেটা অস্থিতিস্থাপক হবে। সো এই জিনিসগুলো দেখে রাখবা। এরপরে আমাদের 4 ধরনের ঘর্ষণ সম্পর্কে আছে। এই 4 ধরনের ঘর্ষণের ভিতর আমাদের হচ্ছে স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ সম্পর্কে যত ইনফরমেশন আছে বইয়ে, সেগুলো পড়ে রাখবা। এখান থেকে এমসিকিউ দেখাচ্ছে, তোমাদের তো ইসেও আসতো, কি বলে, এইচএসসি পরীক্ষাতেও আসতো, বোর্ড পরীক্ষাতে আসতো, কলেজ পরীক্ষাতে, সব জায়গায় আসতো, মানে এটা মেডিকেল অ্যাপ্টিটিউড টেস্টও কিন্তু গুরুত্বপূর্ণ। সো এখানে মেডিকেল অ্যাপ্টিটিউড টেস্টও আসতে পারে, এবং এটা সম্পর্কে জানবা। আমাদের যে ঘর্ষণ যে সহগগুলো আছে, সহগগুলো জানতে হবে, সহগগুলোর মান কখন বাড়ে কখন কমে, হ্যান ত্যান, এগুলোও তোমাকে জানতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা আসি গতিবিদ্যা, এটা একটা ফুল সিলেবাসের চ্যাপ্টার। তো গতিবিদ্যা খুব ছোট ছোট একটা চ্যাপ্টার, এবং এখানে আছে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের প্রাস বা প্রজেক্টাইল। সো প্রাসের যে বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, এর পাশাপাশি প্রাসের সম্পর্কে কয়েকটা যে সংজ্ঞা বা কয়েকটা যে বিন্দু আছে, সেই বিন্দুটা কী প্রকাশ করে এটাও জানতে হবে, এটা এমসিকিউতে আসতে পারে, সেটা জানবা। এর পাশাপাশি হচ্ছে প্রাসের যে এই যে কী বলে, এর গতিপথ আসলে কেমন। সো এই গতিপথ আসলে কেমন, এটা আসলে ইসাক স্যারের বই পড়লে মাথা নষ্ট হয়ে যাবে, কারণ আমরা সবাই জানি যে প্যারাবোলা মানে পরাবৃত্ত, বাট এখানে হচ্ছে ইসাক স্যার জানি না কী জন্য লিখছে, যে এখানে হচ্ছে এই প্রাসের হচ্ছে চলার পথটা হচ্ছে আমাদের পরাবৃত্ত বা হাইপারবোলা। এখন জানি না স্যার কেন এটা লেখছে, হাইপারবোলা মানে তো অধিবৃত্ত হওয়ার কথা, এখন স্যার এটা কেন লেখছে আমি জানি না। তখন পরীক্ষার সাথে তোমরা কী অ্যান্সার করবা? যদি দুইটা থাকে দুইটা অ্যান্সার করবা। আচ্ছা, জানি না ভাই কী হবে, এটা আমি নিজেও কনফিউজড ছিলাম অ্যাডমিশন টেস্টের সময়। এখন আমি তোমাদের কোনো সাজেশন দিয়ে আসলে মরতে চাই না। সো এটা আসলে কনফিউজিং প্রশ্ন, আসলে কোনটা দেবো, হাইপারবোলা নাকি হচ্ছে পরাবৃত্ত। আশা করি দুইটা একসাথে আসবে না, হয় হাইপারবোলা আসবে না পরাবৃত্ত আসবে। ওকে, ঠিক আছে, এটা না তো প্যানিক হওয়ার দরকার নাই।
সবসময় সহজভাবে চিন্তা করার চেষ্টা করবা, কঠিন করে চিন্তা করলে তোমাদেরকে মাথারও পেঁচায় যাবে সব কিছু। ওকে, ঠিক আছে। তো এবার আমাদের পড়ন্ত বস্তু যে তিনটা সূত্র আছে, গ্যালিলিও সূত্র আছে, সেই তিনটা সূত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এর সমীকরণটা আমাদেরকে জানতে হবে, কোনটা তারা কি বোঝাইছে এটা আমাদেরকে বুঝতে হবে। তো এটা পড়লে মোটামুটি আমাদের হচ্ছে গতিবিদ্যা শেষ। এখন আমরা আসবো আমাদের পদার্থের গাঠনিক ধর্ম সম্পর্কে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। তো প্রথমে আমাদেরকে বিকৃতি সম্পর্কে জানতে হবে এবং সাথে এদের পীড়ন যে আছে, পীড়ন সম্পর্কে আমাদের হচ্ছে জানতে হবে। সো তোমরা হচ্ছে বিকৃতি সম্পর্কে পড়বা এবং হচ্ছে পীড়ন সম্পর্কে পড়বা। তো তিন ধরনের বিকৃতি আছে, দৈর্ঘ্য বিকৃতি, ক্রিন্তন বিকৃতি এবং আয়তন বিকৃতি। সো এই তিনটা বিকৃতি পড়বা, এদের পীড়ন পড়বা, এদের সূত্রগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা এবং কিছু এক্সেপশনাল বৈশিষ্ট্য যদি থাকে সেগুলো তোমরা পড়ে রাখার চেষ্টা করবা। ওকে, এরপরে হচ্ছে আমাদের আছে ইয়ং বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা ইতিহাসে অনেক ম্যাথ করেছো। সো এটা মনে রাখার চেষ্টা করবা, এর যে সূত্রটা আছে সূত্রটা মনে রাখার চেষ্টা করবা, পাশাপাশি এর যে গাণিতিক সমীকরণ আছে সেটা মনে রাখার চেষ্টা করবা। পৃষ্ঠটান সম্পর্কে অল ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে। পৃষ্ঠটান কি, পৃষ্ঠটান কোথায় ব্যবহার করা হয়, পৃষ্ঠ শক্তি কি, প্লাস হচ্ছে আমাদের পৃষ্ঠটানের ব্যবহারগুলো কি, এগুলো সব কিছু আমাদেরকে জানতে হবে। ওকে, ঠিক আছে। এই যে মাত্রাগুলো তো আসলে ইম্পর্টেন্ট, বলেই রাখতে আসলে বলার অবকাশ রাখে না। আমি বলে না বলি, যত রাশি সবগুলো রাশির মাত্রা এবং হচ্ছে সমীকরণ পড়ে রাখার চেষ্টা করবা, এগুলো আসবে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু, কারণ ফিজিক্সের তোমার কিন্তু ম্যাথ আসে না, এগুলো আসবে। এগুলো যদি না পারো তাহলে কিন্তু খুবই এটা আসে দুঃখজনক বিষয়। এগুলো কিন্তু আসলে পারা উচিত। এইচএসে এত কঠিন কঠিন ম্যাথ করে আসছে, এখন যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে এই হালকা পাতলা সূত্রের যে কী বলে সূত্র যদি না পারো, কিংবা যদি মনে করো যে আমাদের একক মাত্রা এগুলো না পারো, তাহলে কিন্তু খুবই দুঃখজনক। সেগুলো তোমাকে পারতে হবে। ওকে, ঠিক আছে। তো এরপরে আমাদের আছে স্পর্শকোণ সম্পর্কে জানতে হবে। স্পর্শকোণ দুই প্রকার আছে, সূক্ষ্ম স্পর্শকোণ, স্থূল স্পর্শকোণ আছে। এগুলোর মান সম্পর্কে জানতে হবে। যেমন এখানে বস্তুতে সাধারণত পানি এবং কাচের ভিতরকার স্পর্শকোণ হচ্ছে 8 ডিগ্রি, এর পাশাপাশি রূপা ও পানির ভিতরকার স্পর্শকোণ 90 ডিগ্রি। এছাড়া হচ্ছে তোমাদের কোচিংয়ে যে বইগুলো দেয়, মেডিটেক্সের কথা আমি স্পেশালি বলি, তো সেখানে হচ্ছে দেখবা আরও কয়েকটা দেওয়া আছে, সেগুলো হচ্ছে পড়ে রাখবা। তো এছাড়া অনুশীলনী তো এই ধরনের কয়েকটা হচ্ছে এমসিকিউ আছে, সেগুলো পড়ে রাখবা। সেগুলো পড়ে রাখলে মোটামুটি স্পর্শকোণ সম্পর্কে হয়ে যাবে। এবং এখান থেকে দেখো আমাদের কিন্তু 2-3 বার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে। ওকে, সো এখন আমরা আসবো পরবর্তী চ্যাপ্টার, যার নাম হচ্ছে আমাদের মহাকর্ষ এবং হচ্ছে অভিকর্ষ। সো মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে যদি বলি, প্রথমে আমাদের হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত সূত্র বা কেপলার সূত্র সম্পর্কে জানতে হবে। সো এটা এমন, এখানে দেখো আমাদের যে হেডলাইনটা আছে, হেডলাইন থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে আসতে পারে। কেন প্রশ্ন আসতে পারে? ধরো তোমাকে বললো যে গ্রহের গতি সম্পর্কে সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী। সো এখানে অনেক কেপলার আসলো, কোপার্নিকাস আসলো, নিউটন আসলো, আইনস্টাইন আসলো, অনেক বিজ্ঞানী আসলো। সো কিলা কেপলার দিবে আর কি। সো এইরকমভাবে কিন্তু হেডলাইনগুলো থেকে প্রশ্ন করতে পারে, মানে প্রশ্ন করবে তোমাকে সহজ, বাট জিনিসটা অনেক সময় তুমি ধরতে পারবে না। ওকে, ঠিক আছে। তো এবার মনে রাখবা যে কেপলার গ্রহের গতি সম্পর্কিত 3টা সূত্র দিয়েছে। আমরা এভাবে শুধু মনে রাখবো না যে কেপলারের 3টা সূত্র, এটা কিন্তু আমাদের মনে রাখা উচিত হবে না, বুঝছো? আমাদের মনে রাখতে হবে কি, যে কেপলারের গ্রহের গতি সম্পর্কিত 3টা সূত্র। সো এতে করে কিন্তু তুমি যদি এমসিকিউ আসে তাহলে তাও পারবা, আবার যদি 3টা সূত্র সম্পর্কে আসে তাও তোমরা পারবা। ওকে, ঠিক আছে। সো এখন প্রথম সূত্র কি, উপবৃত্তাকার সূত্র, ক্ষেত্রফল সূত্র এবং সময় সূত্র, এবং এগুলো যে সমীকরণ আছে এগুলো দেখে রাখবা। ওকে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 23-24 প্রশ্ন আসছে, মানে একদম রিসেন্ট ইয়ারে কিন্তু প্রশ্ন আসছে। ওকে, তো এরপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে আমাদের এখানে অভিকর্ষ ত্বরণ যে জি আছে, জি একটা ধ্রুবক নয়। কেন ধ্রুবক নয়? এর 3টা ক্রিয়া আছে। যেমন আমরা যদি উচ্চতা নিয়ে যাই, এর মান হচ্ছে কমে যেতে পারে, আবার আমরা যত হচ্ছে কেন্দ্রের দিকে যাব তত হচ্ছে কমে যেতে পারে। ভূপৃষ্ঠে হচ্ছে জি এর মান সর্বোচ্চ, এটা একটা কন্ডিশন। এছাড়া অক্ষাংশ কি আছে, পৃথিবীর যে আহ্নিক গতির কারণে এর হচ্ছে মানে পরিবর্তন হতে পারে, এই যে আহ্নিক গতির কারণে পরিবর্তন হতে পারে। সো এইটা হচ্ছে আমাদের পড়তে হবে। আবার আমরা দেখো বিশ্ব অঞ্চলে জি এর মান কত, আমার হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান কত, এই মানগুলো মনে রাখার চেষ্টা করবা, এবং এটা কেন কেন পরিবর্তন হচ্ছে সেগুলো হচ্ছে মনে রাখবা। খুব ইজি কিন্তু আর কি। সেটা আর কি বলছে, জি এর মান সম্পর্কে আমরা নিম্নলিখিত সিদ্ধান্ত নিতে পারি, এগুলো একবার পড়বা। এবং এখান থেকে দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেখো একদম সিরিয়ালাইজ প্রশ্ন আসছে, এখানে আসছে, এখানে আসছে, অনেকবার প্রশ্ন আসছে। এরপর আমরা আসি, এরপরে আমাদের হচ্ছে মুক্তিবেগ সম্পর্কে জানতে হয়। মুক্তিবেগ মানে কি? মানে হচ্ছে কোনো একটা গ্রহ থেকে কোনো একটা বস্তুকে সর্বোচ্চ বা সর্বনিম্ন যে পরিমাণ বেগে যদি আমরা নিক্ষেপ করি সেটা আর ওই গ্রহতে ফিরে আসবে না, এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ। সো মুক্তিবেগ পৃথিবীতে একটা আছে, পৃথিবীতে হচ্ছে আমাদের কত, আমাদের হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা পৃথিবীতে। এছাড়া চাঁদে দেখো, এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট আসছিল। এছাড়া আমাদের যে বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি গ্রহ, তো এই সবগুলো হচ্ছে মনে রাখার একটু চেষ্টা করবা, কারণ যেহেতু চাঁদের আসছে, সো বুধ শুক্র এগুলো তো আসতে পারে, অস্বাভাবিক কিছুই না। এরপর আমরা আসি, তাহলে এরপর আমরা দেখবো যে আমাদের যে মুক্তিবেগ সম্পর্কে দেখলাম, এই মুক্তিবেগের একটা পার্সেন্ট বা মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার, বাট কোনো একটা বস্তু যদি 11.2 কিলোমিটারের থেকে স্কোয়ার যদি করি, তার অর্ধেক
বা তার 1/3 বেগে যদি যায় বা তার হচ্ছে সমান বেগে যায় তাহলে কি হবে। সো এই অনুযায়ী কোনো একটা বস্তুর গতিপথ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন দেখো এখানে বলছে কি যে আমাদের যে মুক্তিবেগের বর্গের অর্ধেকের থেকে কম বেগে যদি কোনো একটা বস্তু যায় তাহলে কি হবে, দেখো সেটা আর পৃথিবীতে ফিরে আসবে। সো এরকম দেখো আমাদের 5টা কন্ডিশন আছে, 5টা কন্ডিশনের যে গতিপথগুলো আছে সেগুলো আকৃতি সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে আর কি, এখান থেকে এমসিকিউ আসতে পারে এবং এটা তোমরা একাডেমিকে খুব ভালোভাবে পড়ছো আমি জানি। এরপরে আমাদের ভূস্থির উপগ্রহ আছে। ভূস্থির উপগ্রহের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, যেমন এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে গ্রহটি বৃত্তাকার পথে আবর্তন করে। তারপর হচ্ছে উপগ্রহটির আবর্তনকাল পৃথিবীর নিজ অক্ষের চারদিকে আবর্তনকালের সমান, অর্থাৎ 24 ঘন্টা। মানে কি ভূস্থির উপগ্রহের আমাদের হচ্ছে আবর্তনকাল 24 ঘন্টা। তো এরকমভাবে 6টা যে বৈশিষ্ট্য আছে সেই 6টা বৈশিষ্ট্য পড়ে রাখবা, এখান থেকে এমসিকিউ আসবে। ওকে, সো এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই, আমাদের হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। তো কাজ, শক্তি, ক্ষমতা প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের কোনটা ধনাত্মক কাজ, কোনটা শূন্য কাজ, কোনটা ঋণাত্মক কাজ। যখন আমাদের কোনো একটা বস্তু ধরো যে ক্রিয়া এবং তার স্মরণ, মানে কোনো একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি তার যদি স্মরণ হয় তখনই তো কাজ হবে, তাই না। এবং সেই স্মরণটা যদি ওই বস্তু থেকে 0 থেকে 90 ডিগ্রি কম অ্যাঙ্গেল থাকে তখন হচ্ছে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের ধনাত্মক কাজ। 90 ডিগ্রি হলে শূন্য কাজ, এবং যখন হচ্ছে 90 ডিগ্রিতে বেশি হবে এবং 180 ডিগ্রিতে কম হবে তখন আমরা তাকে বলতে পারি আবার কি ঋণাত্মক কাজ। ওকে, এবার আমরা শক্তি রূপান্তর সম্পর্কে জানবো, যেমন একটা শক্তি আরেকটা শক্তিতে কীভাবে রূপান্তরিত হয়। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে নিচে কোনটি সঠিক বা কোনটি নিচে শক্তি রূপান্তরের ক্ষেত্রে সঠিক। এটা খুব সহজ, বাট তারপরেও পড়ে রাখবা। দেখা যাচ্ছে যেমন দেখো উপর থেকে ঝর্ণাতে যখন পানি পড়ে তখন কি দেখা যাচ্ছে, তখন হচ্ছে আমাদের বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হয়। সেটা কিন্তু একটা আনকমন বিষয়। সো এরকমের কিছু আনকমন বৈশিষ্ট্য আছে, আনকমন রূপান্তর আছে, সেগুলো দেখে রাখবা। আর কমনগুলো তো এমনিই পারবা, ওগুলো তো আর ওভাবে স্পেসিফিক পড়ার কোনো দরকার হয় না। এরপরে আমাদের আছে সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য এবং অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। এই দুটো বলের বৈশিষ্ট্য হচ্ছে পড়ে রাখবা, এবং কোন ক্ষেত্রে আমাদের সংরক্ষণশীল বল হয়, কোন ক্ষেত্রে অসংরক্ষণশীল বল হয়, এগুলো হচ্ছে পড়ে রাখবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর যেহেতু সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আসবে তো অবশ্যই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ। এখন আমরা আসবো আমাদের তরঙ্গ অধ্যায় নিয়ে। এটা হচ্ছে আমাদের ফুল সিলেবাসের অধ্যায়, এবং এই অধ্যায়ে যদি বলি তাহলে প্রথমে হচ্ছে আমাদের যত ধরনের তরঙ্গ আছে সব ধরনের তরঙ্গের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। মানে অর্থাৎ দেখবে আমাদের অগ্রগামী তরঙ্গ আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ আছে, অনুপ্রস্থ তরঙ্গ আছে, স্থির তরঙ্গ আছে, আলোক তরঙ্গ আছে, বিভিন্ন ধরনের তরঙ্গ আছে। সো এই প্রত্যেকটা তরঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, বুঝছো, সবগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ কঠিন করার একটা সুযোগ আছে, কারণ এখানে অনেকগুলো তরঙ্গ আছে, সেগুলো বৈশিষ্ট্য আছে। সো প্যাচ লাগা যায় খুব স্বাভাবিক। সো এই জন্য এখান থেকে কঠিন প্রশ্ন করতে চাই, এখান থেকে প্রশ্ন করতে পারে, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে পড়ে রাখার চেষ্টা করবা। ওকে, ঠিক আছে। এরপর যদি আসি তাহলে আমাদের এখানে চার্ট আছে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শব্দ এবং সেগুলোর হচ্ছে আমাদের তীব্রতার লেভেল। যেমন আমরা যদি বলি সর্বনিম্ন শ্রব্য শব্দ হচ্ছে 0 ডেসিবেল থাকে, পাতার মর্মর শব্দ হচ্ছে 10 ডেসিবেল থাকে, এছাড়া ফিসফিসান বা নির্জন রাস্তা সেখানে 30 ডেসিবেল থাকে, শ্রেণী অক্ষের শব্দ 50 ডেসিবেল। তো দেখো এখান থেকে দুইবার কিন্তু মেডিকেল রেভলিউশনের প্রশ্ন আসছে, তা আবার কি 20-21 আসছে, 17-18 আসছে, মানে বলা যায় যে বিগত 10 বছরের ভিতরে আছে। সো এটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং এইটা হচ্ছে তোমরা পড়বা। ওকে, এরপর আমরা আসিতে আমাদের সঙ্গীত সম্পর্কিত বিভিন্ন শব্দ আছে, যেমন সুর দ্বারা কী বোঝায়, স্বর দ্বারা কী বোঝায়, সুরযুক্ত শব্দ কোনগুলো, স্বর বর্জিত শব্দ কোনগুলো। এছাড়া আমাদের অষ্টক আছে, ত্রয়ী আছে, সো আরও যেগুলো আছে আমাদের হারমোনিক্স আছে, তো যতগুলো আছে সবগুলো সম্পর্কে জানবা। আমি সবগুলো সম্পর্কে জেনে জাস্ট আমি টপিকের কথাটা বলছি যে সঙ্গীত বহুল প্রচলিত শব্দগুলো। ওকে, সেগুলো হচ্ছে পড়বা। ওকে, সো এখন আমরা পর্যাবৃত্ত গতি যদি আসি, পর্যাবৃত্ত গতি সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য, মানে একটা সরল সন্ধিত গতি যখন হবে তখন বলের কী ধরনের বৈশিষ্ট্য থাকবে, এই টপিকটা হচ্ছে পড়বা। এর পাশাপাশি হচ্ছে সরল দোলকের গতির বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো আমাদের 9টা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি 100% দিয়ে রাখলাম, এখান থেকে হচ্ছে পড়বা। এর পাশাপাশি হচ্ছে আমাদের এইখানে সরল দোলকের 4টা সূত্র আছে, সেই 4টা সূত্র দেখে রাখবা, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। সো এটা আসলে কি আমাদের হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই √L/J। এটা যদি মনে রাখো তাহলে হচ্ছে আমাদের হচ্ছে আর ওই 4টা শুধু মনে রাখার দরকার হয় না, এখান থেকে আমরা সমীকরণটা বের করতে পারবো। যেমন টি এর সাথে হচ্ছে আমাদের এল এর সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক, টি এর সাথে আমাদের জি এর সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এইভাবে মনে রাখতে পারো। ওকে, ঠিক আছে। তো এখন আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে জানবো, যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার। সো প্রথমে আমাদেরকে জানতে হবে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কী, এর পাশাপাশি বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য কী। যদি আমাদের আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য যদি আমরা জানা থাকে তাহলে আমাদের ওই এক্সট্রা করে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য মনে রাখার দরকার হয় না, কারণ যেহেতু একটা বিপরীত, সো খুব একটা দরকার হয় না। ওকে, এরপর আমরা দেখবো স্বাধীনতার মাত্রা সম্পর্কে দেখবো, অর্থাৎ আমাদের এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত। সেখানে আমাদের কনফিউশন আছে, যেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের হচ্ছে বহু পারমাণবিক গ্যাস, বাট এর স্বাধীনতার মাত্রা কিন্তু আমাদের দ্বিপারমাণবিক গ্যাসের মতো, দ্বিপারমাণবিক
গ্যাসের মতো। যদিও আমাদের ইসাক স্যারের বইটা ভুল দেওয়া আছে। ইসাক স্যারের বইয়ে যখন দেখবে তোমরা হচ্ছে তাপগতিবিদ্যা পড়বা, সেখানে দেখবে আমাদের কার্বন ডাইঅক্সাইডের যে স্বাধীনতার মাত্রা, সেটা হচ্ছে আমাদের বহু পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা দেওয়া আছে। যদি এটা ভুল, এবং ভুলকে আমি ভুলই বলবো। এখন এটা আসলে ভুল, এখন কি বলবো মেডিকেল স্যারে কী আমি আসলে জানি না, বাট এটা অবশ্যই ভুল কিন্তু। ওকে, ঠিক আছে। এরপরে যদি আসে তাহলে সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য, অর্থাৎ সম্পৃক্ত বাষ্পের কী ধরনের বৈশিষ্ট্য, অসম্পৃক্ত বাষ্পের কী ধরনের বৈশিষ্ট্য, এটাও আমাদের জানতে হবে। এখানে আমি সম্পৃক্ত বাষ্প লিখছি, এর পাশাপাশি তুমি অসম্পৃক্ত যে বাষ্প আছে তার বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবা। অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমরা দেখে রাখবা, এবং এটা যদি দেখে রাখো তাহলে মোটামুটি বলা যায় যে হয়ে যাবে। সো এইটাই মূলত ছিল আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে মেডিকেল বিষয়টিতে বারবার প্রশ্ন আসে, এর পাশাপাশি প্রশ্নের সম্ভাবনা খুব বেশি। তো বলে রাখি, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে বই খুব একটা রিডিং দিতে হয় না। আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বললাম এইগুলো পড়বা, পাশাপাশি দেখানো হবে যে আরও কিছু এক্সট্রা গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো এর থেকে কম গুরুত্বপূর্ণ, সেগুলো একটু পড়ে রাখবা। এবং এরপরে সবথেকে বেশি গুরুত্ব দেবে অনুশীলনী সলভ করতে। এবার যে যত কথাই বলুক অনুশীলনীতে প্রশ্ন আসবে না বা হ্যান ত্যান যত কথাই করুক, তোমার ওগুলো কান্তার দরকার নাই। তুমি হচ্ছে অবশ্যই অনুশীলনী সলভ করবা। তুমি হচ্ছে ইসাক স্যার এবং হচ্ছে আমাদের তপন স্যারের অনুশীলনী সলভ করবা। এর পাশাপাশি হচ্ছে আমাদের মেডিকেল কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবা। আশা করি তোমরা খুব একটা ভালো রেজাল্ট করতে পারবা ফিজিক্সে। এখন যেহেতু 15 মার্ক, তো 15তে 15 পেতে পারবা। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। তো এর নেক্সট ভিডিওতে তোমরা কোন বিষয় মনে করো চাও, কোন সাবজেক্টে চাও, সেটা আমাকে জানাতে পারো। এর পাশাপাশি আরও কী কী বিষয় গাইডলাইন চাও সেটা জানাতে পারো, এবং অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা। সেখানে হচ্ছে আমি তোমাদের জন্য খুব শীঘ্রই কুইজের আয়োজন করতেছি, তোমাদের জন্য তোমরা আসলে উপকৃত হবা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।